আসসালামু আলাইকুম। 40তম বিসিএসের ভূগোল, কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটি আছে, নিম্নের কোনটি পাললিক শিলা? এখানে পাললিক শিলা হচ্ছে কয়লা। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। এই শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা 5 ভাগ দখল করে আছে, যেমন কয়লা, চুনাপাথর, জিপসাম, ডলোমাইট, ডায়াটম ইত্যাদি পাললিক শিলার উদাহরণ। এর পরের প্রশ্নে দেওয়া আছে, নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? এখানে বৃহৎ স্কেল মানচিত্র হচ্ছে 1:10,000। স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং 2 নম্বর বৃহৎ স্কেলের মানচিত্র। যখন বৃহৎ স্কেলে ক্ষুদ্র এলাকাকে অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এ বৃহৎ স্কেলের মানচিত্রে বিভিন্ন ভূসম্পত্তি, কৃষিক্ষেত্র, বাড়িঘর, দালানকোঠা, নদ নদী, বন জঙ্গল, পরিবহন পথ, শহর বন্দর ইত্যাদির সীমানা অঙ্কিত থাকে। তাই উপরোক্ত অপশনের ক্ষেত্রে 1:10,000 অপশনটি সঠিক। এর পরের প্রশ্নে দেওয়া আছে, সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে কি বলা হয়? যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে আইসোহাইট বা সমবর্ষণ রেখা বলে। অর্থাৎ যেসব স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সমান, মানচিত্রে সেসব স্থানকে এ রেখা দ্বারা যুক্ত করা হয়। এ রেখাগুলো সমষ্ণ রেখার মতো আঁকাবাঁকা হয়। এরূপ মানচিত্রে দেখবার সময় মনে রাখতে হবে যে এক রেখা হতে অপর রেখা পর্যন্ত বৃষ্টিপাত হঠাৎ কমে বা বেড়ে যায় না, তা ধীরে ধীরে কমে বা বাড়ে। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কী ধরনের বনভূমি? এর উত্তর হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, আধা বা অর্ধ চিরহরিৎ ধরনের বনভূমি। এর আয়তন 1250 হেক্টর। এ বনভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের সীমানা ঘেঁষে উত্তর পূর্ব অঞ্চল পর্যন্ত এ ধরনের বনাঞ্চল বিদ্যমান। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুর জেলাসমূহে এসব বনাঞ্চল বিস্তৃত। এখানকার আবহাওয়া আর্দ্র ও ক্রান্তীয়। এর পরের প্রশ্নটি, বাংলাদেশে সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? 1988 সালের বন্যায়। 1988 সালের বন্যা ছিল বাংলাদেশে সংগঠিত প্রলয়কারী, সর্বনাশা ও ইতিহাস সৃষ্টিকারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। এ বন্যা আগস্ট মাসের প্রায় শেষ হতে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত ছিল। 60টি জেলা জুড়ে 1,20,973 বর্গ কিলোমিটার এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়। স্থানভেদে এ বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। শরণাতীতকালের ভয়াবহ এ বন্যায় আক্রান্ত লোকের সংখ্যা ছিল প্রায় 4,67,00,000। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি অবস্থিত নয়াদিল্লিতে। দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এই সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত হয়
2006 সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলঙ্কার কলম্বোয় এবং সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষ্মা ও এইডস সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? এখানে জলজ উদ্ভিদ নয় গজারি। স্বাদুপানি বা মিঠা পানি দ্বারা প্লাবিত বনকে জলাবদ্ধ বন বা সোয়াম্প ফরেস্ট বলে। সিলেট জেলার উত্তর পশ্চিমে গোয়াইন নদীর কূলে বাংলাদেশের একমাত্র স্বাদুপানির জলাবদ্ধ বন অবস্থিত। এটি স্থানীয়ভাবে রাতারগুল জলাবন নামেও পরিচিত। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। জলাবদ্ধ এ বনে হিজল, করস, ডুমুর, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম ও বটবৃক্ষ জন্মে। নিচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়? এখানে মানবসৃষ্ট আপদ নয় হচ্ছে কালবৈশাখী। আপদ বলতে বোঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা। এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, খরা, বন্যা ও ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে, যা মানবসৃষ্ট আপদ নয়। যেহেতু কালবৈশাখীর বেলায় পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা সম্ভব হয় না, তাই এক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া যায় না। তাই দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন কাজ করাই হলো একমাত্র সমাধান। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাতে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষি খাতে সবথেকে বেশি কর্মসংস্থান হয়। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম জলোচ্ছ্বাসজনিত বন্যা। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী সাধারণত জলোচ্ছ্বাসজনিত বন্যায় কবলিত হয়। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি করে তাকে জলোচ্ছ্বাস বলে। সাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়। মৌলের নিউট্রন সংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে মৌলের নিউট্রন সংখ্যা 18। এর পরের প্রশ্নে আছে, কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? এটা নির্ণয় করা যায় গলনাঙ্কের মাধ্যমে। গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে থাকে। যদি দেখা যায় কোনো কঠিন পদার্থ তার গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে কঠিন পদার্থটি বিশুদ্ধ নয়। আবার যদি দেখা যায় কঠিন পদার্থটি একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে গলতে থাকে, তাহলেও কঠিন পদার্থটি বিশুদ্ধ নয়। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পূর্ণ হয়? অ্যানোডে সম্পূর্ণ হয় জারণ বিক্রিয়া। তড়িৎদ্বার হলো ধাতব ও অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ। এদেরকে ইলেকট্রনিক পরিবাহী বলা হয়। তড়িৎদ্বার তড়িৎ রাসায়নিক কোষের ইলেকট্রনিক পরিবাহী ও দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহের যোগসূত্র রক্ষা করে। তড়িৎ রাসায়নিক কোষ গঠনে দুটি তড়িৎদ্বার প্রয়োজন, একটি হলো অ্যানোড ও অপরটি ক্যাথোড। অ্যানোড তড়িৎদ্বারে
জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। একটি বাল্বে 60 ওয়াট থেকে 220 বাল্ব লেখা থাকে। বাল্বটির রোধ কত ওহম? বাল্বটির রোধ হচ্ছে এখানে 806.67 ওহম। এর পরের প্রশ্নে দেওয়া আছে নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? নবায়নযোগ্য জ্বালানির উৎস এখানে বায়োগ্যাস। যেসব জ্বালানি নানা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়, যেগুলোর মজুদ ভবিষ্যতে কখনো শেষ হবে না, অর্থাৎ বারবার ব্যবহার করা যায়, তাদেরকে নবায়নযোগ্য জ্বালানি বলে। সূর্যরশ্মি, বায়োগ্যাস, পরমাণু শক্তি ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানির উৎস। স্থিতিশীল টেকসই উন্নয়নের প্রথম শর্ত দূষণহীন বিকল্প শক্তির উৎসের সন্ধান করা। কার্বোহাইড্রেটে CH এবং O এর অনুপাত কত? কার্বোহাইড্রেটে CH এবং O এর অনুপাত 1:2:1। কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ। এখানে CHO এর অনুপাত যথাক্রমে 1:2:1। কার্বোহাইড্রেট জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। এসিকে ডিসি করার যন্ত্র কোনটি? এসিকে ডিসি করার যন্ত্র হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তর করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে, এবং এই প্রক্রিয়াকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলে। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? মাইক্রোমিটারে। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? এর সঠিক উত্তর হচ্ছে লাউড স্পিকার। স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজ করে, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে। যখন শব্দ থেকে তৈরি বৈদ্যুতিক সিগন্যালকে অ্যাম্প্লিফায়ার দিয়ে বিবর্ধিত করে স্পিকারে পাঠানো হয়, তখন কাগজ বা হালকা ধাতুর তৈরি শঙ্কু বা কোনোটি সামনে পেছনে কম্পিত হয়ে যথাযথ শব্দ তৈরি করে। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা যায়। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ সাগরে। যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে 2.5% থেকে 3.5% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। ডিমে কোন ভিটামিন নেই? ডিমে ভিটামিন সি নেই। ডিমের মধ্যে ভিটামিন এ, বি, ডি ও ই বিদ্যমান রয়েছে। ভিটামিন সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি, যেমন কমলা লেবু, বাতাবি লেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি ইত্যাদিতে। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের কারণে। রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে। ক্যারোটিন এবং জ্যান্থোফিল পিগমেন্টের জন্য এরা রঙিন হয়। উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সেসব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প, পাতা, ফল ও বীজ সুন্দর হয়। তাই কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে। রঙের কারণে ফল এবং বীজের বিস্তারেও এদের ভূমিকা রয়েছে। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কোনটি?
এখানে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত CH3COONA। সোডিয়াম অ্যাসিটেটকে সোডিয়াম ইথানোয়েটও বলা হয়। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট লবণ ও পানি উৎপন্ন করে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী? এর উৎস হচ্ছে আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহণ করে? উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বায়ু ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ কিছুই বাঁচতে পারে না। আমরা যে শুধু শ্বাসকার্যে বায়ু ব্যবহার করি তা নয়, বায়ু সমগ্র উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য খাদ্য যোগায়। আমাদের নিঃশ্বাস থেকে প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাই অক্সাইড যোগ হচ্ছে। উদ্ভিদ তাদের খাদ্য তৈরির জন্য বায়ু থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করছে। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? এর জন্য ব্যবহৃত হয় MICR। MICR এর অর্থ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। সাধারণত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা, চেক বা ডকুমেন্টে সরাসরি ইনপুট হিসেবে নেওয়ার প্রযুক্তি। OMR কাগজের দাগানো চিহ্ন শনাক্ত করে। OCR মুদ্রিত বা হাতে লেখা টেক্সটকে মেশিনে পাঠযোগ্য টেক্সটে রূপান্তরিত করে। আর স্ক্যানার লেখা ছবি বা বস্তুর আকৃতিতে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে? কম্পাইলার। নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? ইনপুট ও আউটপুট হিসেবে একই সাথে কাজ করে টাচ স্ক্রিন। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? এখানে অক্টাল নাম্বার 9 হচ্ছে 19। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7 এ 8টি অঙ্ক ব্যবহৃত হয়। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে টেবিলস। ডাটাবেজের একটি টেবিল রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডাটাবেজ রিলেশন বলা হয়। সুতরাং রিলেশনাল ডাটাবেজ মডেলের বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়। এর পরের প্রশ্নে দেওয়া আছে ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়, যেমন ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা অ্যাসোসিয়েশন ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ক এ ধরনের নেটওয়ার্ক বলা হয়। মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ করা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স। তথ্য যোগাযোগের 3 ধরনের হয়ে থাকে, যথা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। টাইম শেয়ার্ড ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন শিডিউলিং এমনভাবে ডিজাইন করা যাতে একটি সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম একসাথে ব্যবহার করতে পারে। এখানে প্রোগ্রামগুলো তাদের কার্য সম্পাদনের সময়টাকে
শেয়ার করে, ফলে অনেকগুলো প্রোগ্রাম একসাথে সমান্তরালে চলতে পারে। সুতরাং টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেমে এটি অধিক ব্যবহৃত হয়। প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 1990 সালে ইংরেজি বিজ্ঞানী টিম বার্নার্স-লি প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে নেক্সাস নামকরণ করা হয়। প্রায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপারটেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করার প্রক্রিয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের জন্য কোন মিডিয়া ব্যবহৃত হয়? এর জন্য ব্যবহৃত হয় ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট, অর্থাৎ উপরের সবগুলোই সঠিক উত্তর। ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? ফায়ারওয়াল ব্যবহৃত হয় আনঅথরাইজড অ্যাক্সেস এর জন্য। ফায়ারওয়াল হলো এক বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা যা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ডেটা প্রবাহের সময় এটি ডেটা পরীক্ষা করে দেখে যে এর ওই গন্তব্যে যাওয়ার অনুমতি আছে কিনা, তাহলে সেটিকে যেতে দেয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত? এখানে ইনফ্রারেড রেঞ্জের। এর পরের প্রশ্নে দেওয়া আছে H.323 প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহৃত হয়? এটি সাধারণত ব্যবহৃত হয় লজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। 40তম বিসিএসের নৈতিকতা ও সুশাসন অংশের প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এখানে প্রথম প্রশ্নটি দেওয়া আছে, ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন? এর সঠিক উত্তর হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলে। পৃথিবী সূর্যের চারিদিকে সর্বদা ঘূর্ণায়মান। পৃথিবীর এই ঘূর্ণনের ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের তারতম্য পরিলক্ষিত হয়। তাই ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে ছোট মনে হয়। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক কে? বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজ-আলী মাতুব্বর। আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ-আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে তার স্থলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য, ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নবনৈতিক আদর্শের সমাজের কথা তিনি চিন্তা করেছেন। তার দার্শনিক চিন্তা চেতনা ধর্মের বিরুদ্ধে ছিল না। তিনি ধর্মের নামে প্রচলিত ধর্মান্ধতা ও ধর্মতত্ত্বের বিরুদ্ধে
মোহাম্মদ বরকতুল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে বাংলা ভাষায় প্রথম যথার্থ দার্শনিক প্রবন্ধ রচনা করেন। তিনি তার দর্শনে আত্মপ্রতিষ্ঠার নামে একটি দার্শনিক ধারার কথা বলেন। বাংলাদেশের আরেকজন বিশিষ্ট দার্শনিক জি.সি. দেব বস্তুবাদ ও আধ্যাত্মবাদের মিছিলে গঠিত সমন্বয়ী দর্শনের প্রচার করেছিলেন। এর পরের প্রশ্নে আছে, আমরা যে সমাজেই বাস করি না কেন আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এই উক্তিটি দ্বারা বোঝায় নৈতিক সুশাসন। নৈতিকতা একটি সামাজিক ব্যাপার। যে সমাজের বাইরে বাস করে তার কোনো নৈতিকতার প্রয়োজন নেই। মানুষ সমাজে বাস করলে তাকে যে ভালো মানুষ হিসেবে বাস করতে হবে এ শিক্ষা সে পেয়ে থাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত নৈতিক অনুশাসন থেকে। এ অনুশাসন ব্যক্তিকে শিক্ষা দেয় যে চুরি করা, অন্যায়, মিথ্যা বলা ভালো নয় ইত্যাদি। নৈতিক অনুশাসন মূলত স্বতঃসিদ্ধ ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নীতিবাক্য। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনগণের জীবন মানের নিরাপত্তা বজায় থাকে, সমাজের সকল মানুষ সমান আইনগত ও বিচারিক সুবিধা পেয়ে থাকে, এমন সমাজকে সভ্য সমাজ বলে। সভ্য সমাজের উপযুক্ত বিষয়গুলো সমাজে বাস্তবায়ন হয় আইনের শাসনের মাধ্যমে। যথার্থ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করে। বিপরীত বৈষম্য এ নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। মানুষের মধ্যে নানা বৈশিষ্ট্যগত বিচারে বৈষম্য নির্ণয় করা হয়। এ বৈষম্যের কয়েকটি মৌলিক দিক রয়েছে, যেমন নরগোষ্ঠীগত, লিঙ্গগত, আর্থসামাজিক, ধর্মীয়। এখানে মূলত বৈষম্যের শিকার হয়ে থাকেন নিম্নবর্ণের মানুষ, নারী জাতি, আর্থসামাজিকভাবে দুর্বল জাতিগোষ্ঠী এবং অপ্রধান ধর্ম পালনকারীরা। কিন্তু বিপরীত বৈষম্য মূলত বৈষম্যের উল্টো ধারণা, যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের দ্বারা বৈষম্যের শিকার হয়ে থাকেন। এ প্রশাখায় পুরুষরা নারীদের দ্বারা, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গের দ্বারা, উচ্চবর্ণ নিম্নবর্ণের দ্বারা এবং সাধারণ মানুষ কোঠাধারীদের দ্বারা বিপরীত বৈষম্যের শিকার হয়। এর পরের প্রশ্নে আছে, মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে আচার আচরণের ভালো মন্দ দিকগুলা বিচার করা হয়ে থাকে। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন। 1980-এর দশকে বিভিন্ন উন্নয়নশীল দেশে, বিশেষ করে সাব সাহারান দেশগুলোতে বিভিন্ন অর্থনৈতিক সংস্থা কার্যক্রম শুরু করে। এতে ওইসব দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক কিছু সমস্যার উদ্ভব ঘটে। দাতা সংস্থার পরামর্শে উদ্ভূত সমস্যা মোকাবেলায় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি অনুসরণ করলেও তা মানুষের তেমন কল্যাণ নিশ্চিত করতে পারেনি। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাংক সুশাসনকে এজেন্ডাভুক্ত করে। জাতিসংঘের অভিমত অনুযায়ী সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন। জাতিসংঘ সুশাসনের 8টি উপাদান উল্লেখ করেছে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল সরকার পরিচালনায় সাহায্য করা। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য অনেক। রাজনৈতিক অংশগ্রহণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন, সংবিধান মান্য করা, সততা ও নিষ্ঠার সাথে সরকারি কাজ সম্পাদন, জাতীয়
সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করা প্রভৃতি দায়িত্ব পালনের মাধ্যমে একজন নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় সাহায্য করে থাকে, যা যে কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠায় জরুরি। নিয়মিত কর প্রদান করার মাধ্যমে একজন নাগরিক সরকার পরিচালনায় সাহায্য করে থাকে। নিজের অধিকার ভোগ একান্তই নাগরিকের ব্যাপার, যার সাথে সুশাসন প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। সৎভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। এর পরের প্রশ্নে আছে মূল্যবোধের চালিকা শক্তি হল সংস্কৃতি। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার এবং কর্মকাণ্ডের সব কিছু পরিচালিত নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা। মানুষ হিসেবে যে সকল কর্মকাণ্ড আমরা করে থাকি তা সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত ও প্রভাবিত। সমাজভেদে মানুষের আচার আচরণে যে পার্থক্য লক্ষ্য করা যায় তা মূলত সংস্কৃতির পার্থক্যের জন্যই। মূল্যবোধ হলো একটি কাঙ্ক্ষিত উপাদান যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে প্রত্যাশা করে। আর সংস্কৃতি যেহেতু মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায়, তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। সুশাসনের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে উৎপাদন খাতে বিনিয়োগ করতে যে সকল বাধা বিপত্তি যেমন কালোবাজারি, মজুতদারি, একচেটিয়া কারবার প্রভৃতি দূর হয়। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় যারা তাদের উদ্ভাবনী শক্তি প্রয়োগের সুযোগ পায়। ফলে দেশের সার্বিক বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতি দূর হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে একথা বলা যাবে না, কারণ এ দুটি বিষয় অনেক ব্যাপক। দুর্নীতি আর আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারটি কেবল অর্থনৈতিক ক্ষেত্রের সাথে জড়িত নয়। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতাকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। নাগরিকের রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত হল ভোটদান, নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক দল গঠন প্রভৃতি। জীবন ধারণ, জনস্বাস্থ্য ও শিক্ষা, মতামত প্রকাশ, ধর্মচর্চা, সম্পত্তি ভোগ প্রভৃতি নাগরিকেরা সামাজিক অধিকার হিসেবে এবং কর্ম, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি অর্থনৈতিক অধিকার হিসেবে ভোগ করেন। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা পর্যায়ক্রমে বিসিএসের সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন।